ক্লাস 11 এর ছেলেদের উদ্দেশ্যে বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 11 এ মোট 5টি ইউনিট আছে। এই 5টি ইউনিট মিলে মোট 20টা চ্যাপ্টার রয়েছে। বিশাল বড় সিলেবাস। খুব টেনশন নেবার কোনো কারণ নেই। আমরা মিশনে যে স্যারেরা পড়াই, আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আমরা যেভাবে গাইড করব সেগুলো ফলো করলে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে বলে আমার মনে হয়। তা আমি চলে আসি, আমি ইউনিট 1 অর্থাৎ প্রথম ইউনিটটা তোমাদের শুরু করছি। প্রথম ইউনিটে মোট 4টে চ্যাপ্টার আছে। এই 4টে চ্যাপ্টারের প্রথম অংশটা হলো সায়েন্স অফ লাইফ। এটা সামগ্রিকভাবে প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায়। এই অধ্যায়ে অর্থাৎ চ্যাপ্টারে আমাদের প্রথমেই জানতে হয় জীবন বা প্রাণ কাকে বলে। হোয়াট ইজ লাইফ? জীবন বা প্রাণের সংজ্ঞা দেওয়াটা বেশ জটিল। বিভিন্ন লেখকের বই দেখে পড়াশুনো করে তোমরা দেখবে এক একটা লেখক জীবনের সংজ্ঞা এক একভাবে দিয়েছেন। সেগুলো নিয়ে আমি আমার মতো করে একটা সংজ্ঞা তৈরি করেছি। আশা করি এটা একটু বোঝার চেষ্টা করবে। জীবন বা প্রাণ হলো এমন এক সত্তা যার থেকে অনুরূপ সত্তার জন্ম হতে পারে এবং যার আকস্মিক পরিবর্তন ঘটলে তার থেকে উন্নততর জীবসৃষ্টির পথ সুগম হতে পারে। দেখো, এই যে জীবনের সংজ্ঞার মধ্যে আমি যে কথাগুলো বললাম তার মধ্যে একটা জায়গায় বলা হলো জীবন বা প্রাণ হলো এমন এক সত্তা যার থেকে অনুরূপ সত্তার জন্ম হতে পারে। অর্থাৎ এখানে জননের কথাটা কিন্তু এসে গেল। ঠিক তারপরে বললাম যার আকস্মিক পরিবর্তন ঘটলে, এই যে আকস্মিক পরিবর্তন বলতে ওই জিনের আকস্মিক পরিবর্তনের ঘটনাটা বলা হয়েছে। আরেক জায়গায় বলা হলো তার থেকে উন্নততর জীব সৃষ্টির পথ সুগম হতে পারে। সরলতম জীব থেকে উন্নত জটিলতম জীব তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা কি বলে থাকি? ইভলিউশন বা অভিব্যক্তি বা বিবর্তন বলে থাকি। আবার জীবনের সংজ্ঞাতে আমরা এইভাবেও বলতে পারি বৃদ্ধি, প্রজনন, জৈব অভিব্যক্তির ক্ষমতা, বংশবিস্তার, এমন বৈশিষ্ট্য দেখা যায় জটিল প্রোটোপ্লাজম সমন্বিত বস্তুটাকে আমরা জীবন বা লাইফ বলে থাকি। নেক্সট আমরা চলে যাব জীববিদ্যা বা বায়োলজি কাকে বলে। জীববিদ্যা বা বায়োলজি দুটো গ্রিক শব্দ থেকে তৈরি হয়েছে, বায়োস এবং লগস। বায়োসের অর্থ হলো জীবন আর লগসের অর্থ হলো আলোচনা বা সায়েন্স। এই বায়োলজি নামক শব্দটা 1801 সালে ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক প্রথম জীববিজ্ঞানে চালু করেছিলেন। এমসিকিউতে এই প্রশ্নটা খুব আসে, বায়োলজি শব্দটা কে কত সালে চালু করেছিলেন? ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক
1801 সালে। এখন এই বায়োলজির আবার দুটো শাখা রয়েছে। এই শাখা দুটো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া নিতে হবে। বায়োলজির দুটো শাখা, একটা হচ্ছে বটানি বা উদ্ভিদবিদ্যা, আর একটা হচ্ছে প্রাণী বা জুলজি, প্রাণীবিদ্যা। বায়োলজির যে শাখাতে প্লান্টস অর্থাৎ উদ্ভিদ নিয়ে আলাপ আলোচনা করা হয় তাকে বলা হয় বটানি বা উদ্ভিদবিদ্যা, আর যে শাখাতে প্রাণী নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জুলজি বা প্রাণীবিদ্যা। এই বটানি এবং জুলজি নামক দুটো শাখার আবার দুটো করে দিক রয়েছে। একটা হচ্ছে অ্যাপ্লাইড আর একটা হচ্ছে পিওর। যেমন বটানির মধ্যে পিওর বটানি বলে একটা কথা আছে, তেমনি অ্যাপ্লাইড বটানি বলে একটা কথা আছে। অপরদিকে জুলজির মধ্যে পিওর জুলজি এবং অ্যাপ্লাইড জুলজি বলে দুটো কথা আছে। তা আমি প্রথমেই চলে আসছি যে পিওর বটানি বলতে কি বোঝে, হোয়াট ইজ পিওর বটানি। বটানির যে শাখাতে তাত্ত্বিক দিক নিয়ে অর্থাৎ থিওরিটিক্যাল দিক নিয়ে আলোচনা করা হয়, থিওরি নিয়ে আলাপ আলোচনা করা হবে, তাকে বলা হবে পিওর বটানি। যেমন সাইটোলজি কোষ তত্ত্ব, এখানে কোষ নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন উদ্ভিদের কোষ নিয়ে। হিস্টোলজি কলাবিদ্যা, এখানে উদ্ভিদের বিভিন্ন কলা নিয়ে আলোচনা করা হয়, এই কলা মানে টিস্যু। এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্ববিদ্যা, এখানে উদ্ভিদের ভ্রূণ নিয়ে আলোচনা করা হয়। এগুলো সব পিওর বটানির অন্তর্গত। এই পিওর বটানির জ্ঞানকে কাজে লাগিয়ে বিশেষ করে মানুষের উন্নতি সাধনের জন্য, মানব কল্যাণের জন্য বটানির যে শাখাটা গড়ে উঠেছে তাকে বলা হয় অ্যাপ্লাইড বটানি বা ফলিত উদ্ভিদবিদ্যা। যেমন এগ্রিকালচার, এখানে আমরা উদ্ভিদবিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে ফসল ফলানো যায়, ফসলের উৎপাদন বাড়ানো যায়, ফসলগুলোকে আমরা বিভিন্ন পেস্টের হাত থেকে রক্ষা করতে পারি, কিভাবে ফসলে আমরা জৈব এবং অজৈব সারগুলো অ্যাপ্লাই করব, সেগুলো জানা যায়। তেমনি তোমরা হর্টিকালচার বলে একটা নাম শুনেছ, হর্টিকালচার, উদ্যানবিদ্যা বলা হয়, উদ্যানবিদ্যা বা হর্টিকালচার। এখানে বাগানের শোভা বর্ধনকারী উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়। এই উদ্ভিদগুলো কিভাবে প্রতিপালন করা হবে, এই উদ্ভিদগুলো থেকে কিভাবে কলমের মাধ্যমে বিভিন্ন গাছ তৈরি করা যাবে, এদের কিভাবে পরিচর্যা করলে ভালো হবে, এদের বৃদ্ধি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। এমনকি বিভিন্ন অর্কিড জাতীয় গাছ, বিভিন্ন ফুল গাছ, এমনকি বিভিন্ন সবজি চাষ, এগুলো কিন্তু সব হর্টিকালচারের মধ্যেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এবার আসি বায়োলজির দ্বিতীয় শাখা প্রাণীবিদ্যা বা জুলজি। প্রাণীবিদ্যা বা জুলজিতে একটু আগেই বলেছি এখানে প্রাণী নিয়ে আলোচনা করা হবে। এরও দুটো দিক রয়েছে, অ্যাপ্লাইড জুলজি এবং পিওর জুলজি। এই অ্যাপ্লাইড জুলজি আর পিওর জুলজির মধ্যে প্রথমে আমি পিওর জুলজিটা একটু বলি। পিওর জুলজি মানে হচ্ছে বিশুদ্ধ প্রাণীবিদ্যা। এখানে প্রাণীবিদ্যার থিওরি দিক নিয়ে আলোচনা করা হয়, থিওরি অর্থাৎ তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। এখানেও কিন্তু হিস্টোলজি আছে, এখানেও কিন্তু এমব্রায়োলজি আছে, এখানেও কিন্তু সাইটোলজি আছে। এমন দিকগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। এই থিওরি দিক নিয়ে অর্থাৎ তাত্ত্বিক দিক নিয়ে, এখান থেকে অর্জিত জ্ঞান নিয়ে জুলজির যে শাখাগুলো গড়ে উঠেছে তাকে বলা হয় অ্যাপ্লাইড জুলজি
যেমন ফিশারি, তোমরা ফিশারি নামটা খুব শুনেছ। সেরিকালচার মানে রেশম চাষ, তেমনি মৌমাছি প্রতিপালন এপিকালচার বলা হয়। মুক্ত চাষ যাকে আমরা পার্ল কালচার বলে থাকি, চিংড়ি চাষ যাকে আমরা প্রন কালচার বলে থাকি, পোল্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এগুলো কিন্তু সব জুলজির অ্যাপ্লাইড দিক। এখানে জুলজির থিওরি জ্ঞানকে কাজে লাগিয়ে এই শাখাগুলো তৈরি করা হয়েছে। এগুলোর মাধ্যমে মানব কল্যাণের উন্নতি সাধন করা হচ্ছে। তাহলে আসলে যে অংশগুলো আলোচনা করলাম মনে হয় একটু তোমাদের আইডিয়া হয়েছে। এবার যাব এই যে জীববিদ্যা বা বায়োলজি, এই বায়োলজির পরে আমাদের একটু জানতে হবে জীবনের অস্তিত্ব যাদের মধ্যে রয়েছে তাদেরকে তো আমরা জীব বলে থাকি। জীবের কিছু বৈশিষ্ট্য আমাদের করতে হবে। জীবের বৈশিষ্ট্যগুলো কি কি সেই বিষয়ে তোমাদের একটু আইডিয়া নিতে হবে। জীবের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে অনেক বৈশিষ্ট্য আমরা বইগুলো খুললে দেখতে পাবো। আমি এর মধ্যে কয়েকটা আলোচনা করে দিচ্ছি। যেমন চলন এবং গমন, প্রত্যেকটা জীবের নির্দিষ্ট চলন এবং গমন থাকে। তোমরা জানো চলন মানে একটা জায়গাতে আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা। এখানে উদ্দীপক বা স্টিমিউলাস থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, এই নামগুলো তোমরা জেনে এসছো। গমনও থাকবে জীবের কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে প্রাণীদের গমন দেখা যায়, যদিও ওদের মধ্যে ব্যতিক্রম আছে। গমন মানে কি? একটা জায়গায় আবদ্ধ না থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করাকে বলা হচ্ছে গমন। চলন এবং গমন প্রত্যেকটা জীবের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বিশেষ করে প্রাণীদের মধ্যে আমরা গমন দেখতে পাবো। কয়েকটা ব্যতিক্রম ছাড়া স্পঞ্জ, প্রবাল, এরাও যদিও প্রাণী, এদের গমন দেখা যায় না, এদের শুধু চলন দেখা যায়। উদ্ভিদের মধ্যে সব উদ্ভিদেরই চলন দেখা যায়, গমন দেখা যায় না। কয়েকটা ব্যতিক্রমী ঘটনা আছে, তোমরা নাম শুনেছ। ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরা গমন করতে পারে। এরপরে দ্বিতীয় পয়েন্ট চলে যাব, সংবেদনশীলতা, সেন্সিটিভিটি। তোমরা উদ্দীপক বলে একটা কথা শুনেছ। এই উদ্দীপকের প্রভাবে জীবের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা। এই সংবেদনশীলতার খুব জলজান্ত উদাহরণ আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পেয়েছি। বিশেষ করে বনচারাল বলে যে গাছটা রয়েছে সেখানে সংবেদনশীলতার বিষয়বস্তুটা আমরা জেনে এসেছি ক্লাস 10-এ। এমনকি লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে পাতাকে স্পর্শ করলে পাতাগুলো নুয়ে পড়ে, এটাও সংবেদনশীলতার একটা উদাহরণ। সংবেদনশীলতা উদ্ভিদেরও থাকবে, প্রাণীদেরও থাকবে। একটা কেন্ন যাচ্ছে, তাকে যদি একটু লাঠিতে নাড়া দেওয়া যায় সে দেখা যায় গুটিয়ে রিংয়ের আকার ধারণ করে। এটা সংবেদনশীলতার উদাহরণ। সংবেদনশীলতা প্রত্যেকটা জীবের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নেক্সট, বিপাক। জীবের জীবন ধারণের জন্য সজীব কোষের প্রোটোপ্লাজমের মধ্যে কিছু ভাঙনমূলক এবং গঠনমূলক রাসায়নিক পরিবর্তন ঘটে। এদেরকে আমরা একসাথে বিপাক বলে থাকি। বিপাক আবার দু রকমের হয়ে থাকে, উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক। উপচিতি বিপাক মানে গঠনমূলক বিপাক, যেমন সালোক সংশ্লেষ। অপচিতি বিপাক মানে হচ্ছে ভাঙনমূলক বিপাক, যেমন শ্বসন। এই বিপাক প্রত্যেকটা জীবের, সে উদ্ভিদ হোক এবং প্রাণী হোক, এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নেক্সট, রিপ্রোডাকশন বা জনন। প্রত্যেকটা জীবের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নিজের অনুরূপ জীব তৈরি করা। যে পদ্ধতির মাধ্যমে জীব নিজের অনুরূপ জীব তৈরি করে পৃথিবীতে নিজের অস্তিত্বকে বজায় রাখে, নিজের বংশের ধারাবাহিকতা বজায় রাখে, তাকে আমরা জনন বা রিপ্রোডাকশন বলে থাকি। জনন বা রিপ্রোডাকশন প্রত্যেকটি জীবের একটি
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই জনন আবার 4 রকমের হতে পারে: অযৌন জনন, অঙ্গজ জনন, যৌন জনন এবং অপুংজনন। নেক্সট, নিউট্রিশন বা পুষ্টি। প্রত্যেকটা জীবের পুষ্টি থাকবেই, স্বভোজী হোক এবং পরভোজী হোক। আমরা জানি পুষ্টির দুটো ভাগ আছে, একটা হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন বা স্বভোজীয় পুষ্টি, আর একটা বলি আমরা হেটারোট্রপিক নিউট্রিশন বা পরভোজীয় পুষ্টি। এই 2 রকমের পুষ্টির মধ্যে কোনো না কোনো পুষ্টি কোনো একটা জীবে দেখা যাবেই। যারা ছত্রাক জাতীয় উদ্ভিদ তাদের ক্ষেত্রে পরভোজীয় পুষ্টি দেখা যায়। আর ক্লোরোফিল যুক্ত যে জীবগুলো আমাদের পৃথিবীতে আছে, বিশেষ করে উদ্ভিদ এবং কিছু কিছু সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে স্বভোজীয় পুষ্টি দেখা যায়। এছাড়াও অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা জীবের অভিযোজন ক্ষমতা থাকবে। অভিযোজন মানে খুব সংক্ষেপে বলা হয় পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করার পদ্ধতিকে আমরা অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলে থাকি। যেমন সুন্দরী গাছের অভিযোজন, পায়রার অভিযোজন, শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন, মৌমাছির আচরণগত অভিযোজন, ক্যাকটাসের শারীরবৃত্তীয় অভিযোজন, এগুলো মাছের জলজ অভিযোজন। এই বিষয়গুলো এর আগে ক্লাস 10-এ পড়া হয়েছে। আশা করি অভিযোজনটা তোমরা জানো, বিস্তারিতভাবে এখানে আর আলোচনা করছি না। অভিব্যক্তি জীবের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অভিব্যক্তি মানে সরলতম জীব থেকে সুদীর্ঘকাল ধরে জটিলতম জীব তৈরির পদ্ধতি। আমরা জানি মাছ থেকে উভচর এসছে, উভচর থেকে সরীসৃপ এসছে, সরীসৃপ থেকে একদিকে পাখি তৈরি হয়েছে, আর একদিকে ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটেছে। এই যে সরলতম জীব মাছ, তার থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে জটিল মেরুদণ্ডী প্রাণী পাখি এবং ম্যামালস, তাদের যে এই পরিবর্তন, এই যে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি, এটাকে আমরা বলে থাকছি ইভলিউশন বা বিবর্তন বা অভিব্যক্তি। এটাও একটা জীবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এছাড়াও রেসপিরেশন বা শ্বসন। আমরা জানি জীবের জৈবনিক কাজগুলো করতে গেলে এনার্জি বা শক্তির প্রয়োজন হয়। এই এনার্জি বা শক্তিগুলো শ্বসনের ফলে কোষের মধ্যে তৈরি হয়। এই শ্বসন প্রত্যেকটি জীবের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এরা আবার সবাদ শ্বসন হতে পারে, অবাধ শ্বসন হতে পারে। শ্বসন প্রত্যেকটি জীবের সজীব কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ঘটবে। সাইটোপ্লাজমে হতে পারে, মাইটোকন্ড্রিয়াতে হতে পারে। কোনো কোনো জীবের ক্ষেত্রে শুধু সাইটোপ্লাজমের মধ্যে হয়, কোনো কোনো জীবের ক্ষেত্রে সাইটোপ্লাজম এবং তার কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়াতে হয়। যেমন সবাদ শ্বসন সাইটোপ্লাজমের মধ্যে হবে এবং মাইটোকন্ড্রিয়াতে হবে। অবাধ শ্বসন হলে সাইটোপ্লাজমের মধ্যে সেটা ঘটে থাকে। এই প্রথম চ্যাপ্টারটাতে জীবের কিছু বৈশিষ্ট্য তোমাদের মাথায় রাখতে হবে। জীব এবং জড়ের পার্থক্য করতে হবে। জীব এবং জড়ের পার্থক্য, এটা খুব সহজ বিষয়। যদি তোমরা জীবের বৈশিষ্ট্যগুলো মাথায় ঠিকঠাক রাখতে পারো, তাহলে এই পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে যদি একটু উল্টে পাল্টে নাও, তাহলে সহজেই জীব এবং জড়ের পার্থক্য করতে পারবে। যেমন প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট আকার এবং আয়তন থাকবে। জড়বস্তুর কিন্তু এমন কোনো নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না। যেমন স্কেলটা দেখো, আমি যে স্কেলটা দেখাচ্ছি, এটা একটা জড়বস্তু। এর কিন্তু নির্দিষ্ট আকার এবং আয়তন নেই। আমরা স্কেলটা আবার কারখানাতে এটা বড় করতে পারি, ছোট করতে পারি। আমি আবার কেটে এটাকে ছোট করতে পারি। নির্দিষ্ট এর আকার আয়তন থাকবে না। আকার আয়তন দিয়ে একটা পার্থক্য হতে পারে। বিপাকীয় ক্ষমতা, প্রত্যেকটি জীবের বিপাকীয় ক্ষমতা থাকবে। জড়বস্তুর কিন্তু বিপাকীয় ক্ষমতা থাকবে না, অর্থাৎ তাদের দেখে উপচিতি এবং অপচিতি বিপাক হবে না।
কোষীয় সংগঠন দিয়ে একটা পয়েন্টস হতে পারে। জীবের কোষীয় সংগঠন থাকবেই, সে ইউক্যারিওটিক কোষ আর প্রোক্যারিওটিক কোষ, এদের কোষীয় সংগঠন থাকবে। ইউক্যারিওটিক কোষযুক্ত জীবগুলোকে আমরা ইউক্যারিওট বলে থাকি, ইউক্যারিওট। আর প্রোক্যারিওটিক কোষযুক্ত জীবগুলোকে আমরা প্রোক্যারিওট বলে থাকি, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, এগুলো সবাই প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব, যাদেরকে আমরা সংক্ষেপে প্রোক্যারিওট বলে থাকি। ইউক্যারিওটিক কোষযুক্ত জীব যারা, তাদেরও কোষীয় সংগঠন থাকবে। সেখানে কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলো সবই থাকবে। এছাড়াও জীবের ও জলের আরো অনেক পার্থক্য আছে। চলন গমন দিয়ে একটা হতে পারে, জীবের চলন এবং গমন থাকতে পারে। বিশেষ করে চলন তো থাকবেই, গমন কোনো কোনো জীবের ক্ষেত্রে হয়, কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। যেমন প্রাণীদের ক্ষেত্রে চলনও হবে, গমনও হবে, যদিও এর ব্যতিক্রম আছে, আমি কিছু আগে বলে এসেছি। চলন গমন জীবের ক্ষেত্রে দেখা যাবে, জড়বস্তুর ক্ষেত্রে দেখা যাবে না। উদ্দীপনাতে সাড়া দেওয়ার ক্ষমতা, জীবের উদ্দীপনাতে সাড়া দেওয়ার ক্ষমতা থাকবে, কিন্তু জড়বস্তুর উদ্দীপনাতে সাড়া দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। পুষ্টি দিয়েও একটা পয়েন্টস হতে পারে, নিউট্রিশন বা পুষ্টি। জীবের পুষ্টি থাকবে, সে স্বভোজী হতে পারে, পরভোজী হতে পারে, কিন্তু জড়বস্তুর কোনো পুষ্টি পদ্ধতি থাকে না। এছাড়াও জনন বা বংশ বিস্তার দিয়েও হতে পারে, জীবের জনন করার ক্ষমতা থাকবে, জড়বস্তু জননের কোনো ক্ষমতা থাকবে না। বৃদ্ধি দিয়েও পয়েন্টস হতে পারে, জড়বস্তুর বৃদ্ধি হয় না, আর সজীব বস্তুর বৃদ্ধি হয়। শ্বসন দিয়ে পয়েন্টস হতে পারে, শ্বসন জড়বস্তু দেখা যাবে না, কিন্তু সজীব বস্তুর অর্থাৎ জীব যারা, তাদের এটা দেখা যাবে। তা এই জীব এবং জড়ের পার্থক্য, অর্থাৎ সজীব এবং নির্জীব বস্তুর পার্থক্য তোমাদের পড়তে হবে। সবশেষে এই চ্যাপ্টারে তোমাদের আমি আজকে যেটা আলোচনা করব, এই যে বায়োলজি বা জীববিদ্যা, এই বায়োলজি বা জীববিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কি বা গুরুত্ব কি, জীববিদ্যা বা বায়োলজি আমরা কেন পড়ব। এই জীববিদ্যা বা বায়োলজির জ্ঞানকে কাজে লাগিয়ে এগ্রিকালচার বা কৃষি নামক শাখা গড়ে উঠেছে, যার মাধ্যমে আমরা আমাদের খাদ্য সমস্যার সমাধান করতে পেরেছি। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, এই মেডিকেল সায়েন্স জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে। যে বিভিন্ন রকমের মেডিকেল ইনস্ট্রুমেন্টস, যেমন মাইক্রোস্কোপ, বিভিন্ন মেশিন, যেমন আল্ট্রাসোনোগ্রাফি, এক্স রে মেশিন, সিটি স্ক্যান মেশিন, এমআরআই মেশিন, এগুলো কিন্তু সব জীববিদ্যার অবদান। জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে এই মেশিনগুলো তৈরি করা হয়েছে। মানব সুপ্রজনন বিদ্যা, ইউজেনিক্স বলা হয়, মানব সুপ্রজনন বিদ্যা, মানব কল্যাণে জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগানো হয়েছে। এই জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে এই শাখাতে মানে অনেক উন্নত ধরনের উদ্ভিদ এবং প্রাণী তৈরি করা সম্ভব হয়েছে। আমরা যে হাইব্রিড উদ্ভিদগুলো দেখে থাকি, বিভিন্ন হাইব্রিড ফসল আমরা পেয়ে থাকি, সেগুলো কিন্তু জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে। মানুষের যে বিভিন্ন রকমের বংশগত রোগ, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, এই রোগগুলো কিন্তু আমরা জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। খনিজ তৈল অনুসন্ধান, এই যে ভূগোলে তোমরা ওএনজিসি বলে একটা নাম শুনেছো, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। এছাড়া যে বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানিগুলো রয়েছে,
এদের আন্ডারে খনিজ তৈল অনুসন্ধান করার একটা শাখা আছে। এছাড়া কোল ইন্ডিয়া লিমিটেড, কোল কোথায় আছে, কয়লা, সে বিষয়ে একটা ধ্যান ধারণা তারা নিয়ে এগিয়ে চলে। খনিজ তৈল অনুসন্ধানের ক্ষেত্রেও কিন্তু জীববিদ্যা বা বায়োলজির একটা বিশেষ ভূমিকা আছে। মহাকাশ গবেষণাতে যে মহাকাশ যানটা তৈরি করা হচ্ছে, সেখানে কিন্তু জীববিদ্যার জ্ঞানকেও কাজে লাগানো হচ্ছে। ফিজিক্স তো এখানে আছেই, এখানে কম্পিউটার সায়েন্স রয়েছে, ফিজিক্স রয়েছে, এখানে তেমনি জীববিদ্যার জ্ঞানকেও কাজে লাগানো হয়েছে। এই মহাকাশ যানের মধ্যে ক্লোরেল্লা নামক একটা শ্যাওলা ব্যবহার করা হয়, যারা মহাকাশ যানের ভেতরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে। আবার ফরেনসিক সায়েন্সের ক্ষেত্রে জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে অপরাধ যারা করে সেগুলো তদন্ত করা হয়। এই যে খুনি অথবা তোমার যে বিষ খেয়ে মারা গেছে, অথবা গলায় দড়ি দিয়ে মারা গেছে, অথবা সুইসাইড করেছে বিভিন্নভাবে, অথবা কাউকে বিষ খাইয়ে মেরেছে, এক্ষেত্রে কিভাবে মৃত্যু হয়েছে সেটা ফরেনসিক সায়েন্সের মাধ্যমে আমরা জানতে পারি। টেস্ট টিউব বেবি অতি আধুনিক পদ্ধতি। অনেক সময় দেখা যায় যে দম্পতিদের দেহে ঠিকমতো শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হচ্ছে না, অথবা হলেও কিছু কিছু জননাঙ্গের মধ্যে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা আছে, সেক্ষেত্রে তাদের সন্তানের সৃষ্টি হচ্ছে না। সেক্ষেত্রে জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে টেস্ট টিউব বেবি উৎপাদন করা সম্ভব হয়েছে। বায়োটেকনোলজি, জৈব প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আমরা বিভিন্ন উদ্ভিদ তৈরি করতে পেরেছি, যেমন বিটি বেগুন, বিটি কটন, এগুলো সব বায়োটেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছে। জৈব প্রযুক্তিবিদ্যা, এখানে জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগানো হয়েছে। এছাড়া পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও আমরা জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগাতে পারি। আমরা জানি, বলা হয় একটি গাছ একটি প্রাণ। গাছকে যদি বাঁচানো যায় তাহলে আমাদের প্রাণ বাঁচবে, অর্থাৎ আমরা বাঁচব, জীবেরা বাঁচব। এই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য যে জ্ঞানটা আমাদের দরকার, সেটা জীববিদ্যার সাহায্যে তৈরি হয়েছে। আমি তোমাদের বলবো যে এই জীববিদ্যার ব্যবহার বা অ্যাপ্লিকেশন অফ বায়োলজি বিষয়ে অন্তত 5টা থেকে 10টা পয়েন্টস মাথায় রেখে দেবে। অনেক সময় আমরা দেখেছি এখানে একটা প্রশ্ন আসে, বায়োলজি বা জীববিদ্যার দুটো ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। এখানে যে পয়েন্টসগুলো আমি বললাম তার থেকে তোমরা বলতে পারো। আজকে ইউনিট 1 এর প্রথম চ্যাপ্টার সায়েন্স অফ লাইফের অর্থাৎ জীবনের বিজ্ঞান কিছুটা আমি আলোচনা করলাম। নেক্সট দিন এই চ্যাপ্টারের অন্তর্গত বায়োডাইভার্সিটি নিয়ে একটু আলোচনা করব। তোমরা বাড়িতে যা যা আলোচনা করলাম একটু খাতাতে নোট করে নেবে, নিয়ে বইটা ভালো করে পড়বে। এখন যেহেতু লকডাউন চলছে, তোমাদের সামনে আমরা সরাসরি হাজির হতে পারছি না, ক্লাস নিতে পারছি না, ফলে সামনাসামনি থেকে যেভাবে আমরা তোমাদের জিনিসটা বুঝিয়ে দিতে পারি এবং কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমরা চ্যাপ্টারটা শেষ করতে পারি, সেটা এখানে সম্ভব হচ্ছে না। যতটুকু স্কুলের পক্ষ থেকে আমাদের প্রধান শিক্ষক মহারাজ উদ্যোগ নিয়ে করেছেন, এটা আমার মনে হয় অনেকটা বেশি। এটা অধিকাংশ স্কুলেই সম্ভব না। আমাদের স্কুলে স্যারেরা যেভাবে করছেন, তোমরা এগুলো খুব ভালো করে করবে, আমাদেরকে ফলো করবে। যতদিন এই লকডাউন চলবে আমরা এইভাবে পড়িয়ে যাব, তোমরা ক্লাসগুলো ফলো করো।
বাড়িতে বসে বসে পড়ো। তারপরে সমস্যা মিটে গেলে আবার সামনাসামনি হাজির হব, বিষয়বস্তু নিয়ে ভালোভাবে আলোচনা করা যাবে। আজ এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়ি বাইরে বেরোবে না, পুষ্টিকর খাবার দাবার খাবে। সকলকে ধন্যবাদ দিয়ে আজ এখানেই শেষ করছি।